আমরা অল্পতে সন্তুষ্ট হই। আমরা যে জিনিসগুলি চাচ্ছি সেটা হচ্ছে, যেমন আমি যদি জাস্ট অল্প কথায় 30 সেকেন্ডে যদি তোমাকে আমি বলি যে ভারত বাংলাদেশ সম্পর্কে সমস্যাটা কোথায়, তিস্তা করে দাও, অভিন্ন নদীর পানিগুলির সুষ্ঠু বন্টন করে দাও, বর্ডার কিলিংটা বন্ধ করে দাও, এলবিএটা হয়ে যাক, দ্যাটস ইট। আর কি চাই আমরা? ভিসা ভিসা না, ভিসা যেহেতু সার্কের একটা মেকানিজম আছে, আর প্রত্যেকটা দেশেরই নিজস্ব মেকানিজম আছে, ভিসার মেকানিজম। আমাদের সমস্যা কিন্তু তেমন বেশি না। ওই অ্যাগেইন যেটা আমি সার্কের ব্যাপারে বললাম, এটার ব্যাপারেও ইউ উইল হ্যাভ টু হ্যাভ এ গুড উইল টু ডু দিস। এখন অ্যাজ ফার এজ উই আর কনসার্ন, আমি তো কোনো সমস্যা দেখছি না। আরেকটি বিরতিতে যেতে হবে আমাদের। আরো কথা বলবো আমরা অতিথিদের সাথে, ফিরছি একটি বিরতির পরেই। সাথে স্বাগত আরেকবার, দেখছেন বাংলাদেশ এখন। জুলাস ভাই, আপনার কাছে যদি আরেকটি বিষয় নিয়ে জানতে চাই যে স্যারকে তো বিদ্যুতের যে চুক্তি হওয়ার কথা ছিল সেটি হলো না, কিন্তু বিদ্যুৎ নিয়ে আমরা আরেকটি বিষয় আজকে বাংলাদেশে দেখলাম যে 1 নভেম্বর যে দেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল, সেই বিদ্যুৎ বিপর্যয়ের যে তদন্ত প্রতিবেদন সেটি আজকে তদন্ত কমিটি জমা দিয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে। কিন্তু লো ভোল্টেজের কারণে বলা হচ্ছে যে এই বিপর্যয়টি ঘটেছে, যদিও আমরা প্রথম দিন এবং দ্বিতীয় দিনও আমরা শুনেছিলাম যে ভারতের সাথে যে সঞ্চালন লাইন, সেই লাইনের বিপর্যয়ের কারণে, কিন্তু এই প্রতিবেদনে সেটি উঠে আসেনি। সেই লো ভোল্টেজের কারণটা কি, সেই ধরনের কোনো কারণ কিন্তু এই প্রতিবেদনে নেই। সেই ক্ষেত্রে এই প্রতিবেদন আসলে কি? ওই দিন আমি যে রিপোর্টার, এটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গিয়েছিল এবং এপির আমাকে এটা হ্যান্ডেল করতে হয়েছে। সারাদিন আসলে এত কনফিউজিং ইনফরমেশন পেয়েছি বিদ্যুতের যারা, বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা, তাদের কাছ থেকে, যারা টেকনিক্যালি জিনিসটা বোঝেন, তখন থেকে শুরু করে একবার এই কারণে হয়েছে, আরেকবার এই কারণে হয়েছে, এবং মোটামুটি কোনো হিসাব ছিল না কি হতে যাচ্ছে, তারা খালি বলেছে আমরা চেষ্টা করেছি। যাই হোক, ফাইনালি আমরা এটা ফিরে পেয়েছি। তবে আজকে তদন্তে যে জিনিসগুলো এসছে এখনো ক্লিয়ার না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে ওনাকে দেখতে হবে, দেখে তারপরে আর একটু চুলচারে বিশ্লেষণ করে উনি আরো পরিষ্কার করবেন। তবে যেটাই হোক, এটা নতুন কি বাংলাদেশে প্রথমবার হয়েছে সেটা না, এত বড় যদিও হয়নি, সিডরের সময় হয়েছিল 2007-এ, পৃথিবীর আরো অনেক দেশে হয়েছে। মূল কথা যেটি সরকারও বলার চেষ্টা করেছে যে ভবিষ্যতে যেন না হয়। তার মানে কি, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনে, আমাদের প্রোডাকশনে অনেক ধরনের উন্নতি হয়েছে বলে আমাদেরকে বলা হচ্ছে, এবং আমরা সেটা রেজাল্টও পাচ্ছি যে 3000-4000 মেগাওয়াট থেকে আমরা সর্বোচ্চ 10,000-11,000 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। এটা নিয়ে বিতর্ক আছে, নানা রকম পরীক্ষা নিরীক্ষা আছে। তার মধ্যেও আমার মনে হয় যে এখন আমাদের এই ডিস্ট্রিবিউশনে রিফর্মস করা, কিভাবে এটাকে আরো ব্যাকআপ গুলো কিভাবে তৈরি করা যায়। যদিও বিদ্যুৎ প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা বলছিলেন যে এটার কোনো ব্যাকআপ কোনো কিছু হয় না। আমি জানি না, এটা টেকনিক্যালি আমাদের প্রত্যাশাটা হলো যে এই ধরনের বিপর্যয় যেন ওইভাবে কাছে যদি আমি জানতে চাই যে আসলে এই ধরনের বিপর্যয় যে কোনো সময় হতেই পারে, এই এত বড় বিপর্যয় না হলেও কোনো একটি লাইনে হয়তো কোনো ধরনের কোনো সমস্যা হতেই পারে, সেটি স্বাভাবিক। কিন্তু এটির মাধ্যমে আসলে আমরা বিদ্যুৎ ব্যবস্থায় অনেক উন্নতি করছি, আমরা সেটি বলছি, কিন্তু অল্প একটু বিপর্যয়ের কারণে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা ধসে গেল। এই ধরনের এটা কি আসলে আমাদের যে ব্যবস্থাপনা, বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেটির একটি বড় ত্রুটি ধরিয়ে দিল না? এই ব্যাপারে আমার কোনো এক্সপার্টিস নেই, আমি জানিও না, আমি বিদ্যুৎ নিয়ে কখনো রিপোর্টও করিনি, আমি জানি না, এটা একটু স্পেশালাইজড ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার। কিন্তু ফ্রম এ লেম্যানস পার্সপেক্টিভ আমি যেটা দেখি, একটা দেশে এত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া, কোনো ধরনের ইসে ছাড়া এত বড় দুর্যোগ হতে পারে না যে সারা দেশে বিদ্যুৎ নাই। নিশ্চয়ই এখানে কেউ না কেউ দায়ী, সমস্যা হয়েছে। কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে, এতদিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কে দায়ী, এবং আমি কাউকে কোনো দায়িত্ব নিতে দেখিনি। পদত্যাগ তো অনেক দূরের কথা, ইভেন আমরা পার্শ্ববর্তী দেশেও দেখি যে এর চেয়েও অনেক নগণ্য ঘটনায় মানুষ পদত্যাগ করে, কিন্তু পদত্যাগ তো অনেক দূরের কথা, এখন পর্যন্ত আমি কাউকে দায় নিতেই দেখিনি। আমি জানতে পারিনি এখনো যে কে দায়ী এত বড় ঘটনা ঘটলো। আমরা যদি এখন একটু খেলার দিকে নজর দেই, বাংলাদেশ তো আজ 3-0 সিরিজ জিতে নিল, এবং আরেকটা বাংলা ওয়াশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এবং হঠাৎ করে যেন আমরা দেখতে পাচ্ছি যে বছরের শেষ দিকে এসে টাইগাররা বেশ ফর্মে ফেরত এসছে। কিন্তু আমরা বারবারই দেখি যে এর আগে আমরা জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছি, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছি, ওয়েস্ট ইন্ডিজকে আমরা সেখানে গিয়ে হোয়াইট ওয়াশ করে এসেছি, কিন্তু তারপরে আবার বাংলাদেশ দল হারিয়ে যায়। বাংলাদেশ এখন যেভাবে ধারাবাহিকভাবে খেলছে, বাংলাদেশ আসলে সবসময় কেন এরকম খেলতে পারে না? কোন জায়গায় দুর্বলতাটা আপনার কি মনে হয় একজন দর্শক হিসেবে? দর্শক হিসাবে আর স্পোর্টস আমার জন্য খুব ইন্টারেস্টিং কারণ আমার সাংবাদিকতা শুরু হয়েছে স্পোর্টস রিপোর্টার হিসাবে। সো এটা আমার জন্য একটা ফ্যাসিনেটিং আর তুমি যে বললা যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা হোয়াইট ওয়াশ করেছি, এখানে কিন্তু একটু ফাঁক ছিল। ওইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টিম ছিল।
ওই তখন একটা ওদের বোর্ডের সাথে একটা বড় গন্ডগোল নিউজিল্যান্ডের ছিল। তো জাতীয় দল হ্যাঁ, ছিল। নিউজিল্যান্ডের জাতীয় দল ছিল। আমরা উন্নতি করছি, এতে কোনো সন্দেহ নাই। যদিও জিম্বাবুয়ের টিম কিন্তু স্ট্রেংথ হিসাবে তেমন শক্তিশালী না। মানে আমরা উন্নতি করছি, এতে কোনো সন্দেহ নাই। আমাদের ছেলেরা ভালো খেলছে। বিশেষ করে গত 2টা ম্যাচে যে জিনিসটা দেখা গেছে, গত 3টা ম্যাচে আমাদের ওপেনাররা বুঝতে পেরেছে যে টি-20 আর 50 ওভার্স খেলার মধ্যে কিছু তফাৎ আছে, এবং টেস্ট, টি-20 এবং 50 ওভার্স ম্যাচের তফাৎটা বোধহয় তারা বুঝতে পেরেছে। গত 2 ম্যাচে কিন্তু আমরা 100 রানের উপরে পার্টনারশিপ পেয়েছি, যেটা আগে আমরা পেতাম না। তবে আমাদেরকে এখন যেটা করতে হবে, এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, এবং ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, এই ধরনের, শ্রীলঙ্কা, এই ধরনের কোয়ালিটি টিমের সাথে এখন জেতা শুরু করতে হবে। কবির ভাই, আমি জুলাস ভাইয়ের কাছে যদি জাস্ট মানে 30 সেকেন্ডের জন্য আপনার কাছে যাব, আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ একসময় একক নৈপুণ্যে খেলতো, এখন কি আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশ টিম হিসেবে খেলছে? কিছুটা উন্নতি হয়েছে ফিল করছে, এক একদিন এক একজন শাইন করছে, বাকিরা তাকে সাপোর্ট দিচ্ছে। এটাই হয় ক্রিকেটে। ক্রিকেট একটা দলবদ্ধ ভাবে খেলার একটা খেলা। আজকে এখানে এই বিজয় অব্যাহত থাকুক, এটা আমরা সবাই চাই, আমাদের প্রত্যাশা। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।